আমার অনেক দিনের ইচ্ছা ছিল হিমালয় রত্ন সিকিম রাজ্য ঘোরার। আমরা এখন কলকাতার বাসে উঠে গেছি না? ইয়েস। সিটি অফ জয়, কলকাতা পর্যন্ত আসলাম ও কি দেখলাম এটা নিয়ে আজকে কথা বলবো। পাসপোর্ট ও ভিসা জুন মাসের আগেই করা থাকায় কোনো ঝামেলার সম্মুখীন হতে হয়নি। আবার ফিরে আসি কলকাতা ভ্রমণের গল্পে। 2রা ডিসেম্বর 2024 রাত 11টায় আমাদের টিকিট কাটা ছিল দেশ ট্রাভেলসের বাসে। হ্যাঁ, আমরা সরাসরি কলকাতা পর্যন্ত টিকিট নিয়েছিলাম মাত্র 1100 টাকায়। বাসটি কিন্তু বেনাপোল বর্ডার পার করবে না। এক বাস আমাদের বেনাপোল পর্যন্ত নিয়ে যাবে, অপর একটি বাসে ইন্ডিয়া বর্ডার পেট্রোপোল থেকে আমাদের রিসিভ করবে। বর্ডারের বাংলাদেশের পাশের নাম বেনাপোল, ভারতের পাশের নাম পেট্রাপোল। আপনারা WBTC ভুক্ত যে কোনো বাসে উঠতে পারেন, সেটি সরাসরি বর্ডার পার করে কলকাতা পর্যন্ত যায়। বাট আপনাকে কিন্তু বর্ডারে নেমে অবশ্যই কাস্টম ক্লিয়ারেন্স করতেই হবে। আবারও স্মৃতিতে ফিরে আসি। 11টা 30 মিনিটে আমাদের নিয়ে ঢাকা কলাবাগান থেকে বেনাপোলের উদ্দেশ্যে যাত্রা করলো দেশ ট্রাভেলসের বাসটি। আমি অনেক এক্সাইটেড ছিলাম, কারণ এটা আমার জীবনের প্রথম ইন্টারন্যাশনাল ট্রাভেল ছিল। রাত 1টা 30 মিনিটে সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টে ডিনার বিরতি দিল বাসটি। আমরা নেমে ফ্রেশ হয়ে রাতের খাবার খেলাম। বাসটি রাতের আধারে আবারও আমাদের নিয়ে যাত্রা শুরু করলো। ভোর 4টার দিকে বেনাপোল পোর্টে পৌঁছে গেলাম। অনেকদিন পর ফ্রেশ বাতাস ও হালকা শীত মনকে চাঙ্গা করে তুলছিল। আমরা চা খেলাম ও অপেক্ষা করতে লাগলাম কখন সকাল 7টা বাজে, কারণ 7টায় বর্ডার খুলবে। যেহেতু কয়েক মাস ধরে ভিসা বন্ধ, তাই লোকজন অনেক কম ছিল। আমরা সব প্রসেস সকাল 8টা 30-এর ভিতর শেষ করলাম। সোনালী ব্যাংকে 1000 টাকা ট্রাভেল ট্যাক্স লাগে ইন্ডিয়া ভ্রমণের জন্য। আপনারা চাইলে ঢাকা থেকেও দিয়ে যেতে পারেন, অথবা বর্ডারে যে আপনাদের যে বাস করে যাবেন ওখানে কাউন্টারে লোক থাকে, ওদের বললে ওরা 1000 টাকা আপনার নামে সোনালী ব্যাংকে ডিপোজিট করে দিবে। বর্ডার পার হয়ে দেখি দেশ ট্রাভেলসের প্রতিনিধি আমাদের জন্য অপেক্ষা করছে। তাদের পেট্রাপোল কাউন্টারে অপেক্ষা করলাম ঘন্টাখানিক। আমাদের পিছনে দেশ ট্রাভেলসের অনেক যাত্রী ছিল যারা এখনো কাস্টমস পার করতে পারে নাই। আমরা ঘন্টাখানিক অপেক্ষা করার পরে দেখলাম সবাই বর্ডার ক্রস করে ফেলেছে এবং আমরা একসাথে আবার যাত্রা শুরু করব। এরই মধ্যে আমি ভারতের এয়ারটেল সিম নিলাম 400 রুপিতে ও আমার কাছে থাকা সকল টাকা রুপিতে কনভার্ট করে নিলাম। আমাকে 100 টাকায় 70 রুপি করে দিয়েছিল। সবাই চলে আসলে আবারও বাসে উঠলাম ও আমাদের বাসটি কলকাতার রাস্তা ধরে এগিয়ে যাচ্ছিল। আমার খুবই ভালো লাগছিল যখন বারাসাত বনগাঁও নামগুলো দেখছিলাম। বারাসাত বনগাঁও দেখার পরে ছোটবেলায় পড়া তিতুমিরের গল্প মনে পড়ছিল। 8টা 8-এর বনগাঁও লোকাল একটা মুভি ছিল, একসময় আমি দেখছিলাম, যেটার কথা আমার মনে পড়ছিল। আরো মনে পড়ে যাচ্ছিল পার করে আসা জীবনের সোনালী অতীতের কথা। চলতে চলতে বাস থামলো 11টা 30-এ প্রিন্স ফ্যামিলি রেস্টুরেন্টে। যেহেতু আমরা সকালে হালকা খেয়েছিলাম, আমাদের একটু খাবার দাবারের দরকার ছিল। নেমে ভালো করে রুটি মাংস খেয়ে নিলাম। বাস আবার যাত্রা শুরু করলো। আমি ঘুম থেকে জেগে দেখি কলকাতা মার্কিউইস স্ট্রিট রোডে। বাস থেকে নেমে একটা হোটেলে রুম নিলাম, হোটেল ডুকি। আমরা সেখানে রেস্ট নিব ও সন্ধ্যা পর্যন্ত কলকাতা শহরে ঘুরে দেখব, কারণ আমাদের সন্ধ্যা 7টার সময় শিলিগুড়ির উদ্দেশ্যে বাস ছিল, কারণ আমাদের লাস্ট ডেস্টিনেশন হচ্ছে সিকিম রাজ্য ঘোরা। কলকাতার নিউ মার্কেট ঘুরলাম, শ্রী লেদার থেকে কিছু কেনাকাটা করলাম, কলকাতার বিখ্যাত ট্রাম দেখলাম, ট্যাক্সি নিয়ে ঘুরলাম ও ইজি রাইডে শিলিগুড়ির টিকিট কাটলাম দার্জিলিং যাওয়ার উদ্দেশ্যে। একটা মজার ঘটনা বলি, আমরা মনের অজান্তেই ট্রাফিক নিয়ম না মেনেই রাস্তা পার হচ্ছিলাম, কিন্তু কলকাতায় বেসিক্যালি ট্রাফিক রুলগুলো অনেক স্ট্রিক্টলি মেনটেন করা হয়। তো আমি যখন রাস্তার মাঝখানে চলে আসছি তখন দেখি গাড়িগুলো অনেক জোরে আসছে। আমি তো ভয় পেয়ে গেছিলাম যে এখানে কোনো অ্যাক্সিডেন্ট না হয়ে যায়। এরপর থেকে আমরা যতক্ষণ কলকাতা শহরে ছিলাম ট্রাফিক নিয়মগুলো মোটামুটি মেনে চলার চেষ্টা করছিলাম। সন্ধ্যা 7টা বেজে গেল। আমরা নিউ মার্কেটের পাশেই ইজি রাইডের বাস কাউন্টার ছিল, ওখানে চলে গেলাম।
কারণ আমাদের বাস যাত্রা শুরু করবে শিলিগুড়ির উদ্দেশ্যে। শিলিগুড়ির পরে আমরা দার্জিলিং ঘুরবো, সিকিম ঘুরবো এবং সিকিমের বিভিন্ন জায়গায় ঘুরে দেখব। নেক্সট পার্টে দেখা হচ্ছে। বাই।